হাদিবার ফ্যামিলিতে ফিনাস যেমন আছে, ফিনাসের আম্মু আছে বা অন্যান্য সদস্যবৃন্দ যারা তারাও আছেন। এই মুহূর্তে একজন আ মা হিসেবে ফিনাসের মা তিনি কিভাবে লাইফ লিড করছেন হাদিকে ছাড়া? আ এবং ফিনাসের মা তার আ এখনকার ভূমিকা কি? তিনি আসলে কিভাবে ভবিষ্যতের ছক আঁকছেন? কিভাবে তার তিনি পথ ওই চলছেন? আপনার ভাবির ফেসবুকে দেখবেন তার ফেসবুক অনেক আগের, মানে বিভিন্ন স্ট্যাটাস আছে। ইনকিলাব কালচারাল সেন্টারের অনেক ছবি আছে। বিভিন্ন ছোট, ছোট লাইন, ধরেন একটা লাইন লিখছে। একটা ছবি পোস্ট করছে, একটা লাইন লিখছে। এরপর এই ফ্যাসিবাদের আমলের যে বিভিন্ন চিত্র এগুলি দেখবেন তার আছে। কিন্তু তার ফেসবুকটা তখন আপনি লাইক, কমেন্ট কিচ্ছু করতে পারতেন না। এমনকি ফলোয়ার হওয়া যাইত না এবং ফ্রেন্ড রিকোয়েস্টও কিন্তু দেয়া যাইত না। লক করা ছিল। হ্যাঁ, লক করা ছিল। এখন ধরেন আপনি তার ফলোয়ার হতে পারছেন। তার লেখায় একটা লাইক দিতে পারেন, কমেন্ট না পারলেও। তার মানে কি তিনি এখন অটোমেটিক, মানে ওসমান ভাইয়ের যে কাজ বাকি আছে এই কাজ এখন তার মাধ্যমে হচ্ছে না। ২-৩ দিন আগে বললেন না যে আমরা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। ওসমান হাদি ভাইয়ের মানে হত্যার বিচার ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে এটা পোষানো সম্ভব না। এই যে হুম, তার একটা বার্তা, এই কথা তো আমরা সবসময় বলি যে আপনি সরকারকে বলি না যে আপনি তার ফ্যামিলিকে ১ কোটি টাকা দিচ্ছেন, হুম। ফিটনেসের দায়িত্ব নিতেছেন বা ওই ভাবির দায়িত্ব নিচ্ছেন, সম্ভব ভাবির, যে আমরা তাকে করব। এইটা তার এইগুলি প্রয়োজন নাই। এবং এই কথা যে ফেসবুকে এখন তিনি বলতেছেন, হয়তো তিনি মানে সরাসরি তো কিছুতেই আসেন নাই, হুম, হুম। কোনো মিডিয়ায় আসেন নাই। এইটাও তার একটা বড় বার্তা। ধরেন ওসমান বিন হাদি, যে এই যে আমরা একটা কথা বলি না যে এই মাদ্রাসায় পড়ছে, এই খ্যাত সহজ হিসাব। আমরা যখন মাদ্রাসায় পড়ছি আমাদের ওই হাদিবের একটা আছে, ভাইরাল বক্তব্য আছে, যে দেখবেন যে সেখানে সে বলছে আমাকে আমার এক টিচার বলতো যে তুমি তো হেফাজত। হুম, তখন সে বলতো যে হ্যাঁ, ওই ম্যাডামের কাছে সে গেলেই বলতো যে হ্যাঁ ম্যাম আমি হেফাজত। কই ম্যাম একটা সময় বললো যে ও তো এটা এনজয় করতেছে, আরে আর হেফাজত বলা যাবে না। তা আমরাও ভার্সিটিতে পড়ছি, ধরেন আমি মিল্লাতে পড়ছি, আমাকে অনেকে বলতো যে ভাই তুমি শিবির করো কিনা বা তুমি শিবির কিনা। এই যে শিবির যে একটা ট্যাগ দিত আগে, হুম। এখন হয়তো সবাই আমি শিবির করি কথার কথা, যে আমি খুব গর্ব করে বলতেছি এখন শিবির একটা টাইম লাইনে আছে। কিন্তু আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন কেউ কারো শিবির সন্দেহ করে তার জীবন মনে করেন জাহান্নাম বানাই ফেলতো। তা আমাদের অনেকে বলতো যে ভাই, কিছুদিন আগে আমার একজনে বলতেছে যে ভাই আপনি তো শিবির। এটা বললাম যে ভাই, সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় শিবিরের ট্যাবলেট খেয়ে আমরা বড় হয়েছি। এখন এইগুলি আমাদের বললে কিছু হবে না। এইগুলি বলবেন যারা পোলাপান মানুষ তাদের, আমরা তো পোলাপান না। হ্যাঁ, এখন ধরেন এই যে হাদি ভাইকেও যে এরকম মানুষ বলতো যে শিবির বলতো, ট্যাগ দিত, করতো, এই যে তার যে কাজ বাকি কাজ এটা দেখবেন এখন সম্ভবভাবে কিন্তু ওই কাজটা তার একটা স্ট্যাটাসের মাধ্যমে, এখন সে একটা স্ট্যাটাস দিলে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। আমি একটা স্ট্যাটাস আমি সারাদিন বক বক করলেও মানুষ দেখবে না, মানুষের এখানে আগ্রহ নাই, কিন্তু তিনি কি বলেন এটা একটা আগ্রহ। ধরেন এই রাইট। যে আমি ফিটনেস নিয়ে যেই লেখা লিখছি, বললাম যে ওই যে ২.৫ লাখ রিচ, এটা ওই ভাবি শেয়ার করছিল। শেয়ার করার পর দেখলাম যে মানে আমার ওই দিন ফলোয়ারও ১,৫০০ ফলোয়ার বাড়ছে একদিনে। এখন এইটা আমার ফলোয়ার বেড়ে গেছে বা কবিতার রিচ অনেক বেড়ে গেছে, এই তথ্য মানে এই বার্তা আমি দিতেছি না। মূল কথা হলো যে মানুষ এটা গ্রহণ করতেছে রাইট। কিনা। সম্ভবভাবী তিনি বিচার চাচ্ছেন, তার হাসব্যান্ড আর আমার স্বামীর বিচার চাই। আর আমি সারাদিন চাইতেছি এক জিনিস না তো। হুম। তিনি চাচ্ছেন কিনা এটা একটা মানে মানুষের কাছে বার্তা দেয় যে তার স্ত্রী এরকম। আর ধরেন নরমাল আমার হলে কি করতাম, বা আমার ঘরে সন্তান আছে, আপনার আছে, যে আমি নাই, আমার সন্তান এটা ফিল করতো না, তারা তো এরকম এখন করতেছে। হুম। এর সামনে আর কি কাজ করবেন ওসমান হাদিকে নিয়ে? কি কাজ প্ল্যানিং আসলে এ আছে? ওসমান ভাইকে নিয়ে আমার কাজের ওরকম মানে ধরেন প্ল্যান করে আমরা যেই কাজগুলি করি, প্ল্যান করে তো কিছু করা যায় আসলে লেখালেখির ব্যাপারে। যে আমি যে কবিতাগুলি লিখছি বা গান, সঙ্গীত যাই বলি, একটাও তো প্ল্যান করে করা না। হ্যাঁ, এই যে আপনাকে আমি যেই কথা বলছি, একটাও নোট নিয়ে বলছি? কিছুই না। না। তো এখন আমার ধরেন ওসমান হাদি ভাইকে নিয়ে ওরকম প্ল্যান কিছু নাই। কিন্তু আমার চিন্তা যে ওসমান হাদি ভাইকে নিয়ে যে ধরেন তিনি যে কালচারাল ফাইট মানে কোনো করতেন, একটা কবিতা আপনার মাথায় চলে এইটা যেন আসলো, হ্যাঁ, আপনি চলে আসলাম তাৎক্ষণিক লেখা, হয়তো এবং তাকে লিখে নিয়ে আমি ফেললেন। মানে আমার চর্চাটা থাকবে এবং মানুষ যেন তাকে চর্চা করতে পারে। এজন্য ধরেন ওই যে ওসমান হাদি ফাউন্ডেশন একটা করছে না, তাদের মাধ্যমে যে আরো মানুষ যেন চর্চা করে, আমরা একটা প্রোগ্রাম করতে চাইছিলাম। করতে পারি না, আবার সামনে করবো ইনশাল্লাহ। ধরেন ওসমান ভাইকে নিয়ে আমাদের হলো যে মিনিমাম আমরা যে লেখালেখি করি একটা
অন্তত একটা পত্রিকা বের করলাম, বছরে একবার হোক, বছরে 2বার হোক, একটা পত্রিকা বের করলাম, একটা এই অনলাইনে একটা প্রোগ্রাম করলাম, বা অনলাইন ছাড়া ফিজিক্যালি সবাই মিলে একটা প্রোগ্রাম করলাম। এই ধরনের তার চর্চাটা যেন থাকে, এবং আমাদের ভিতর তো এটা সবসময় থাকবেই। ধরেন কালচারাল নিয়ে কোনো কথা বলা, কোনো কবিতা বই বের করা, বা যে কোনোভাবে আপনি কিন্তু অটোমেটিক চলে আসবেন ওসমান বিন হাদি। তার মানে তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না কখনোই। যে কোনো ব্যাপারে ধরেন কবিতা নিয়ে আলাপ হচ্ছে, আমরা 2 বন্ধু কথা বলতেছি, আমাদের আলাপ শেষ, ওসমান বিন হাদি এখানে ছিল না, এটা মিথ্যা কথা। সবার দেখবেন এটা, যে একটা ওই জায়গায় একটা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে, এখানে ওসমান বিন হাদির নামটা কেউ উচ্চারণ করে না, এটা হবে না। আর এই কারণে ধরেন আমরা চাইলে অনেক প্ল্যান করলে এটা আমাদের দরকার নেই। হাজার হাজার লোক আছে এখন কাজ করার, ওসমান বিন ভাইকে নিয়ে কাজ করার লোক অনেক। আমি হয়তো আমার লেখা ভাইরাল হয়েছে, কিন্তু এরকম আমার কাছেই আছে যে হাজার হাজার মানুষ লিখতেছে। এবং এই যে বললাম না যে কয়েকটা সঙ্গীত বা গান যেটাই বলি ভাইরাল, আর অনেকে লিখছে না, আমারটা ভাইরাল না হলে অন্য কারোটা হয়তো। আপনি আমাদের যে এক- বইটা হ্যাঁ, লিখেছেন, যেটি জি। হয়তো হাসান কি নামে আপনার একজন ফ্রেন্ডের প্রুফ দেখতে দিয়েছেন, আচ্ছা আচ্ছা, যার যে বইটির কথা বললেন, এই বইটি কি আগামী বইমেলায় হ্যাঁ আসবে? হ্যাঁ, বই মেলায় আসবে, জি ইনশাল্লাহ। এটি কি কবিতার বই? হ্যাঁ, এটা ওসমান ভাইকে নিয়ে পুরো বইটা আর কি। হ্যাঁ, আচ্ছা, কি নাম দিয়েছেন? নাম এখনো ফাইনাল না, 2টা নামের একটা, যে একটা হলো ধরেন সীমান্ত ফিনিক্স অথবা দ্য কালচারাল হিরো, 2টার একটা হবে। মানে আজকে ফাইনাল করবো আর কি, চিন্তা করতেছি। আচ্ছা, ওই কভার করতে আবু উবায়দা ভাই কভার করবেন, তাকে বলছি কভার করতে। মানে 2টাই বলা, যে কোনো একটা একটা নাম চূড়ান্ত করবো আর কি ইনশাল্লাহ। জি ভাই, আমরা আজকের এই পডকাস্টটা একটু শেষ করব। আমরা হাদি ভাইকে নিয়ে কথা বললে আসলে কথা শেষ হবে না। হাদি ভাই এই ছোট্ট বয়সে তিনি আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সংস্কৃতির জন্য যে কাজ করেছেন, সেই কাজ নিয়ে অনেক বেশি আলোচনা, অনেক বেশি গবেষণা হওয়া উচিত, এবং সেই কাজ আমাদের একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার। আমরা আশা করি কালচারাল সেন্টার সেই কাজটি করবে। শুধু কালচারাল সেন্টার নয়, বরং আমরা প্রত্যেকেই যারা হাদি হতে চাই, হাদিকে ভালোবাসি, আমরা আমাদের জায়গা থেকে কাজটি করব। আমি সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আধিপত্যবাদ বিরোধী কিংবা কালচারাল আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান থেকে শহীদ ওসমান হাদি তিনি ভূমিকা পালন করতেন, সেই জায়গায় আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মকে কী মেসেজ দিতে চান? আমাদের ধরেন যারা লেখালেখি করি, অনেকেই বলে যে মানে তরুণদের সম্পর্কে কিছু বলেন, বা তরুণ, আমরাও তো কারো, অনেকেই অনেক কিছু বলে, কারো কথা তো আমরা আসলে ওইভাবে শুনি না। দেখবেন তরুণ প্রজন্ম এরকম যে ওই বলে না, প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। এই ওসমান বিন হাদি ভাই যেই কাজটা করতে চাইছেন, কালচারাল ফাইট যেটা করতেছেন, এখন একটু আগে বলেছি যে অসংখ্য মানুষ তার কাজটা এখন তিনি করতেছেন, অসংখ্য মানুষ করতেছেন। ধরেন এই যে আধিপত্যবাদ, বা যাই যাই বলি আমরা, যে আমার ওই কবিতার ভিতরে লাইন আছে না, যে বন্ধুর নামের চিরশত্রুর দরজায় খিল দিল, একটা লাইন আছে। এই লাইন মানুষ টি শার্ট করছে, এই লাইন মানে এই কবিতার লাইন দিয়ে। আমি তো সাহস করিনি যে এটা দিয়ে করা যায়। ধরেন আমরা একটু আগে বললাম না যে আধিপত্যবাদ, বা যেই বিষয়ে খুব কথা বলা সেফ, আমরা ওই বিষয় নিয়ে অনেক কথা বলি। কিন্তু এখন মানুষ দেখবেন এই মানে 5 আগস্টের পর থেকে মানুষের সাহস, সীমাহীন সাহস হয়েছে, সবাই জীবন দিতে কথা শিখে বলার। গেছে তো হ্যাঁ, এবং মানুষ। এই যে হ্যাঁ, জীবন দিতে ওসমান ভাই ধরেন তার শহীদের মাধ্যমে এখন যে কেউ শহীদ হতে চায়। হ্যাঁ, আমি মরে যাব, যে জীবনের তোয়াক্কা যার নাই, তার ধরেন এই কোনো কিছুতে তার ভয় থাকবে না, কিছুই থাকবে, তিনি যে কোনো কিছু করতে পারবেন। এখন আমরা যারা মনে করেন, অনেকে বলি যে আমরা তো মরতে চাই না, মানুষ তো মরার জন্য রেডি, যে আমি শহীদ হব, এই জন্য আমি রাস্তায় নামতেছি। এই আগস্টে এত আন্দোলন কেন হলো? প্রত্যেকেই, যত শহীদের গল্প আমরা শুনি, প্রত্যেক দেখবেন তিনি মাকে চিঠি লিখে যাচ্ছেন যে মা, আমার দেখা হবে না, মা আমি আর ফিরে আসবো না। এই যে যে একটা আবেগঘন অবস্থা, দৃশ্য, এইগুলি এখন ওসমান ভাই যেই কাজগুলি করতে চাচ্ছেন, অসংখ্য লোক এই কাজ করার জন্য রেডি করতে যাচ্ছেন। আর তরুণদের ব্যাপারে আসলে উপদেশের কিছু নেই, তারা দেখবেন যে যখন যেটা প্রয়োজন তারা সেই কাজটাই করছে। যে আহমদ সভা একটা কথা বলছেন, যে যারা বুদ্ধিজীবী তাদের কথা যদি আমরা শুনতাম, দেশ স্বাধীন হইতো না, আর এখন শুনলে স্বাধীনতা রক্ষা হইতো না। ধরেন তরুণরা যে ঝাঁপাই পড়ে, এই যে আগস্টের যখন এক দফা দেয়, অনেক লোক যারা ভিআইপি, এখন নাম বললে মানে তারা হবে, বলছে যে এটা ভুল সিদ্ধান্ত, এক দফা কেন দিচ্ছে, খুব ভুল সিদ্ধান্ত তো ছিল না। এরপর তারা যখন আন্দোলন করলো তরুণরা, ধরেন এই যে আমাদের আসিফ ভাই, আসিফ বলি, নাহিদ, হাসনাত, অনেকে, আমরা তো তাদের থেকে একটু সিনিয়র, অনেকে বলতে যে ভাই আপনি একটু তারা এটা বলেন না,
কিন্তু আমরা তো বুঝতাম যে না, এদেরকে বললেও শুনবো না। এখন যে তরুণ, তারা আপনি কোনো কিছু বললে, কোনো নিয়ম যে ভাই তুমি এইটা করো, তো তুমি কবিতা লিখতেছো, তুমি এই কাজটা করো, এটা কখনো হবে না। মানে তরুণ তার হ্যাঁ, তারুণ্যের শক্তিতেই হ্যাঁ, যে কখনো সঠিক তাকে রাস্তাটি সে ওই অটোমেটিক রাস্তা খুঁজে নেবে। পেয়ে যাবে সে যখন। এবং কারো যদি, ওসমান ভাই বলতো না, কারো যদি যোগ্যতা থাকে যে আপনি দুর্দান্ত ইংরেজি পারেন, হুম দুর্দান্ত আরবি পারেন এবং বাংলা বক্তব্য দিতে পারেন, এখন যারা লেখালেখি করে বা কালচারাল সাইডে আসতে চায় বা এইদিকে থাকতে চায়, তাদের ব্যাপারে ওসমান ভাই ওই কথাটা যে আপনি যেন খুব ভালো ইংরেজি পারেন, ভালো বাংলা বলতে পারেন এবং আরবি পারেন। যে ধরেন আমাদের এখন আমাকে একজনের জঙ্গি বলতেছে, আমি এটা ধরেন CNN বা বিবিসিতে আমি একটা ইন্টারভিউ দিতে পারি না, ডাকলে আমি যাইতে পারি না, এটা যেন না হয় যে আমি তাদের ইংরেজি বলতেছি, তারা বুঝতেছে যে না আমি যে জঙ্গি না, এটা যেন আমি বিবিসিতে বলতে পারি, CNN বলতে পারি, আল জাজিরায় বলতে পারি, রাইট। এতটুকু লাগবে। এখন আপনি লেখালেখি করবেন, না পারেন ইংরেজি, না পারেন আরবি, না পারেন বাংলা। আমাদের 21 পদক পাওয়া একজন লেখক আছেন, আরেক লেখক আমাকে বলতেছে যে এই যে 21 পদক পাইছে, এ মানে বঙ্গ লিখতে পঙ্গ ফাটে, এই শব্দটা আমাকে বলছে যে না পারে ইংরেজি, না পারে আরবি, না পারে বাংলা। এখন আমাদের অবস্থা যেন এরকম না হয়। আমরা যারা এই লেখালেখি করতে যাই, অন্তত এই জিনিসগুলি যেন আমার ভেতরে থাকে। আবার ধরেন আমি কবিতা লিখি, আমি ছন্দ জানি না, মাত্রা জানি না, অন্তমিল জানি না, কবিতা কি তা জানি না, এটা দরকার নাই। ওই যে কাজী জহিরুল ইসলাম এক কবি আছেন, জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা, এখন হয়তো পদটা অন্য কোনো পদে, তিনি একটা কথা বলছেন, ধরেন একজনে খেলাধুলা করে, সে খেলাধুলার অনেক নিয়ম কানুন জানে, সে দেখবেন টিকে থাকবে। এখন আমি লেখালেখি করি, আমি লেখালেখির অনেক কিছু জানি, আমি এটা টিকে থাকার সম্ভাবনা আমার বেশি। কিন্তু আমি যখন কম জানবো, তখন আমার টিকে থাকার সম্ভাবনা কমে যাবে, যে আমি তো এই বিষয়ে অনেক কিছু জানি না। এবং আমার লেখা মানুষ কেন পড়বে, বা এখন একজন তরুণ লিখতেছে, এই লেখা মানুষ কেন পড়বে? তার লেখায় নতুন কিছু না পেলে অটোমেটিক দেখবেন শেয়ার নাই। এই যে আমরা তরুণ লেখক টাকা দিয়ে বই বের করে, এরপর টাকা দিয়ে ফেসবুকে বুস্ট করে, হ্যান করে, তেন করে। এখন লেখা যদি ভালো না হয় ভাই, বা আপনার বক্তব্য ভালো না, মানে আপনি যেই কাজ করেন ওটা ভালো না, এটা আপনি কোনোভাবে আপনি টিকে থাকবেন না। একটা সময় আপনি মানুষ বুঝবে যে না, এটা তো কোয়ালিটি নাই। এখন মিনিমাম আমরা যারা লেখালেখি করি, তরুণ প্রজন্ম বলি, বা এই যে আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা বলি, ধরেন এই ইন্ডিয়ার রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানি না, আমি এদের বিষয়ে কথা বলতেছি, এইটা যেন না হয়। আমার সব বিষয় আমার জানতে হবে। এখন এই যে বলা হয় না যে মুফতি বিভিন্ন ফতুয়া দেন, মুফতিদের ব্যাপারে কি আছে, যে একজন মুফতি ধরেন আজকে ওয়ার্ল্ডে কি হয়েছে এই ঘটনা তার জানতে হবে, সমসাময়িক সব বিষয় তার জানতে হবে। এরপরে যে ভাষার কথা বললাম, এই বিষয়গুলি তার জানতে হবে। তখন তো সে মুফতি হয়ে উঠবে। যে আমার এখন ধরেন একজনে হুট করে বলতেছে ভাই আজকে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা বৈধ কিনা, এখন তিনি যদি এই ব্যাপারে না জানেন, জবাব দিবেন কিভাবে? সেম কথা যে আমরা যারা কালচারাল ফাইট করতে চাই বা লেখালেখি করতে বা যে যেই কাজ করি, ওই কাজটা যেন আমি ভালোভাবে করতে পারি, আমার জন্য মিনিমাম একটা যোগ্যতার লেভেল থাকে যে আমি এই লেভেলে আছি, এইটা অর্জন করতে হবে। এছাড়া আপনি করতে পারবেন যে আপনি বন্ধু বান্ধব, ভাই 500 কপি বই তোমরা নিয়ে যাও, আমি অমুক স্কুলের হেডমাস্টার বা অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, 500 কপি বই আমি আমার ছাত্রের মাধ্যমে বিক্রি করলাম, এইটা কিছুই না। এইগুলি দিয়ে কিছু হবে না। আপনার যোগ্যতা না থাকলে বা আমার যোগ্যতা না থাকলে আমরা একটা সময় কাজ আর করতে পারবো না। এই জন্য মানে তরুণদের ব্যাপারে মানে ওই আবদুল্লাহ বুসাইদ একটা কথা বলে না, যে সবচেয়ে বড় দেশপ্রেম হলো নিজেকে যোগ্য হিসেবে তৈরি করা। নিজের যোগ্যতা নাই তোমার, দেশপ্রেম মিথ্যা কথা।